শুরু করছি ইস্পানি মির্জাপুর শুভরাত্রি পাওয়ার বাই বিএসবি ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। আজ আমরা কথা বলবো অপপ্রচার নিয়ে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে বাংলাদেশের যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে, সনাতন ধর্মীয় যারা রয়েছেন, তাদের নিয়ে বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশগুলো নানা ধরনের অপপ্রচার করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারগুলো একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। বাংলাদেশের পক্ষ থেকে এই বিষয়গুলো নিয়ে নানা রকম ব্যাখ্যা দিয়ে, বিশ্লেষণ দিয়ে সেগুলোকে তারা প্রতিবাদ জানানোর চেষ্টা করেছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে এই অবস্থার প্রেক্ষাপটে যখন বাংলাদেশে একটা রাজনৈতিক পালাবদল হয়ে গেল, শেখ হাসিনা পতিত সরকার যখন দেশ ছেড়ে পালিয়ে গেলেন, এবং একই সাথে আমরা দেখতে পেয়েছিলাম যে যখন আগরতলার বাংলাদেশের উপ হাইকমিশনারে উগ্রবাদী হিন্দু কিছু আমরা দেখেছি মানুষ হামলা করেছে, জাতীয় পতাকা জাতীয় পতাকা পোড়ানো হয়েছে। ঠিক এই সময় এই সামগ্রিকভাবে শেখ হাসিনার পতনের পর প্রথমেই 9 ডিসেম্বর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশে আসছেন। এখন যে প্রশ্নটা হচ্ছে গিয়ে, আমি প্রফেসর এ কে মাজহারুল ইসলাম রয়েছেন আমাদের আজকের অতিথি হিসাবে, এবং একই সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমুল্লাহ বসু, দুজন রয়েছেন আমাদের সাথে। আমি প্রথম প্রশ্নটা শুরু করতে যাই প্রফেসর এ কে মাজহারুল ইসলাম আপনাকে দিয়ে। এই যে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছেন, কিন্তু একই সাথে বাংলাদেশ নিয়ে যে বিভ্রান্তিকর তথ্য ভারতের বিভিন্ন গণমাধ্যম করে ছড়ানো হচ্ছে, আবার কিছু কিছু গণমাধ্যম কিন্তু আবার তার বিপরীতমুখীও চিত্র তুলে ধরছে। তো এই অবস্থায় আপনি সার্বিক অবস্থাটাকে কীভাবে বিশ্লেষণ করছেন? আমরা পরবর্তী বিশ্লেষণে মিস্টার বসু আপনার কাছে আসছি। অনেক ধন্যবাদ না কিরণ ভাই, এবং এটিএন বাংলার দর্শকবৃন্দ, শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, এবং আমার সহ আলোচক মেঘমুল্লাহ বসু আপনাকে শুভেচ্ছা জানাই। এটা তো আমরা দেখছি এই বেশ কিছুদিন ধরেই যে তিনটা জিনিস হয়েছে। আগে তো আমরা বলতাম ইনফরমেশন, এবং আমরা বলতাম যে এটা ইনফরমেশনের যুগ। তারপরে দেখলাম একটা মিস ইনফরমেশন শুরু হয়ে গেল, যে প্রচুর ভুল ভ্রান্তি বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে। তারপরে এখন যেটা হচ্ছে ডিসইনফরমেশন। তো মিস ইনফরমেশন ডিসইনফরমেশনের পার্থক্য হচ্ছে, ডিসইনফরমেশনটা হচ্ছে একেবারে বিভ্রান্তিকর তথ্য, যেটা একটা মোটিভেশন থেকে আসে, একটা মোটিভ, মানে সেটা ইল মোটিভ, পলিটিক্যাল মোটিভ ইত্যাদি থেকে সাধারণত হয়। এবং আমরা দেখছি যে ইদানিং এই ডিসইনফরমেশন অনেক বেড়েছে, এবং সোশ্যাল মিডিয়া ইন পার্টিকুলার সেটা তো একটা বিরাট ক্ষেত্র হয়েছে গ্লোবালি। তো এখন যেইটা টেনশনটা হচ্ছে এবং ভারত এবং বাংলাদেশের মধ্যে, সেইটা তো আমরা সকলেই কম বেশি জানি। কিন্তু আমি মনে করি যে এই একটা কার্ড ব্যবহার করা সবসময়, আমরা দেখেছি যে একটা মাইনরিটি কার্ড যেটাকে বলা হয়, এবং এই যে এথনিক গ্রুপের একটা বিষয় আছে, এবং এই আপনার ধরেন এই যে যেগুলি ধর্মীয় সম্প্রদায় আছে, এই হিন্দু, মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান ইত্যাদি। এবং আপনি যদি বাংলাদেশের ইতিহাসটা দেখেন এবং ভারত বাংলাদেশের সম্পর্ক দেখেন, এগুলি কিন্তু মৈত্রীর সম্পর্কই বরাবরই। আপনার মনে আছে যে ইন্ডিয়ার যে একটা ট্রেন সার্ভিসের নামও কিন্তু মৈত্রী সার্ভিস দিয়েছিল। আমাদের মৈত্রীর সম্পর্ক, বন্ধুত্বের, ভ্রাতৃত্বের একটা সংস্কৃতি কিন্তু রয়েছে। এবং আপনি দেখেন গতকাল 6 ডিসেম্বর ছিল, 6 ডিসেম্বর কিন্তু 16 ডিসেম্বরের স্বাধীনতার 10 দিন আগে ভারত কিন্তু বাংলাদেশের স্বাধীনতা স্বীকৃতি দিয়েছিল, আপনার নিশ্চয়ই মনে আছে। সুতরাং আমাদের ঐতিহাসিক একটা ভালো সম্পর্ক আছে ইন্ডিয়ার সাথে। কিন্তু আপনারা দেখেছেন যে সেই সম্পর্ক এই গত বিরাট যে রেজিমটা গেল, এবং তার আগেও আপনি দেখেছেন যে একটা হেজিমনিক সম্পর্ক তৈরি হয়েছে, বিশেষ করে ব্যবসা বাণিজ্য ইত্যাদির ক্ষেত্রে। তো সেই হেজিমনিক সম্পর্কটা মানে কি, যখন একটা রাষ্ট্রকে বিগ ব্রাদারশিপ যেটাকে আমরা বলি, যে তারা বড় রাষ্ট্র, তারা ইনফ্লুয়েন্সিয়াল রাষ্ট্র, তারা অর্থনৈতিকভাবে অনেক কি বলা যায় আমাদের যে আগুয়ান রাষ্ট্র, ফলে সব মিলে ওরা সবসময় একটা হেজিমনি করার চেষ্টা করে, যেটাকে একটা কি বলা যায় একটা অসম এক ধরনের আচরণ তৈরি করার চেষ্টা করে। আমাদের পানির বিষয়ে আমরা দেখি, আমাদের সমস্ত ব্যবসা বাণিজ্য, টিভি চ্যানেল ইত্যাদি সমস্ত ব্যাপারে আমরা দেখেছি। তো সেটা তো চলছিল, কিন্তু ইদানিং যেটা হয়েছে যে ধরেন এই সাম্প্রতিক সময়ে এসে এই যে একটা ধর্মীয় একটা যে উগ্রবাদ তৈরি করার একটা অপচেষ্টাই বলবো আমি এটা। কারণ আমাদের যেটা হয়েছে, আপনারা দেখেন যে ঘটনা চট্টগ্রামে ঘটেছে, তারপরে কিন্তু সেইটাকে বাংলাদেশের জনগণ কিন্তু যথেষ্ট, আমি মনে করি, একটা সংবেদনশীল আচরণই করেছে। এবং দু একটা ঘটনা ছাড়া, যেই ঘটনাটা বারবার ইন্ডিয়ান মিডিয়া বারবার প্রচার করছে, যে বুয়েটের ঘটনাটা, তারা পতাকাকে মারিয়ে গিয়েছে এবং সেইটাকে বারবার দেখিয়ে সেইটাকে একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করে, এবং মমতা ব্যানার্জির মতো একজন, যে যাকে অ্যাটলিস্ট কখনো আমরা এরকম উগ্রবাদী ভাবি নাই, তিনি পর্যন্ত বলছেন যে এখন একটা ইউএন পিসকিপিং
ইউএন এনে এখানে করা উচিত, এই অবস্থা নাকি তৈরি হয়েছে বাংলাদেশে, হুইচ ইজ এ কমপ্লিটলি পলিটিক্যালি মোটিভেটেড। এবং সেটা আমার যতটুকু মনে হয় যে সেটা যেহেতু বিজেপি যেহেতু এই আপনার সমস্ত ক্রেডিটটা নিতে চায় উগ্রবাদের সেন্টিমেন্টটা ব্যবহার করে, কার্ডটা ব্যবহার করে, সেইটাকে ওই যে 2026 সালে ইলেকশন আছে ইন্ডিয়াতে, তো সে তখন যাতে বিজেপি পুরো ক্রেডিটটা না দিতে পারে, সেই জন্য আমার মনে হয় যে এই মমতা ব্যানার্জি সেই কথাটা এখানে বলছেন। পলিটিক্যাল সুবিধার শিকার আমরা হচ্ছি। হ্যাঁ, মানে ওনার একটা পলিটিক্যাল মোটিভ থেকে উনি এটা করেছেন, কিন্তু সেটা তো একটা উগ্রবাদকে উস্কে দিয়েছে, আপনি দেখেছেন। এবং কলকাতায় বিশেষ করে এবং অন্যান্য জায়গায় আমরা দেখছি যে কি করে, এবং আগরতলা ঘটনাটা যেভাবে ঘটলো, তাতে এইটা একটা মানে এক ধরনের আর্টিফিশিয়াল আমি মনে করি। আমি বলছি না যে কোনো ঘটনা ঘটে নাই, অল্প বিস্তর কিছু ঘটনা ঘটেছে, কিন্তু যেইভাবে এটাকে একটা কার্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে, যে একটা হিন্দুইজমের যারা অনুসারী তাদেরকে এখানে নির্যাতন করা হচ্ছে, যেইভাবে সেটাকে গ্লোবালি পোর্ট্রেট করার চেষ্টা করছে, এটা অ্যাবসলিউটলি আমি মনে করি মিসলিডিং হয়েছে। এবং ইসকনকে যেইভাবে ইসকন কার্ডটা ব্যবহার করা হয়েছে, সেইটাও কিন্তু আমি মনে করি ইটস ভেরি, মানে মনে হয় যে ইটস ওয়েল ক্রাফটেড একটা মোটিভ থেকে করা হয়েছে। সুতরাং এইগুলি করে কিন্তু আমি মনে করি না যে খুব একটা মানে আখেরে কিছু একটা হবে, যেটা হচ্ছে দুই দেশেরই কিন্তু লস হচ্ছে। এবং একটা সম্পর্কে টানাপোড়েন হলে, এখন ভারত অফকোর্স একটা বিরাট বড় দেশ, তারা মনে করতে পারে যে বাংলাদেশকে আমরা দমিয়ে রাখলে আমাদের কি যায় আসে, কিন্তু আই এম শিওর যে যারা আপনার বিজ্ঞ রাজনীতিবিদ আছে এবং মিডিয়ারও একেবারে মানে যাদের উইজডম আছে, তারা কখনো এটা মনে করে না। ইভেন সবচেয়ে যেটা মানে আশার জায়গায় সাধারণ জনগণ সেটা কখনোই মনে করে না। তারা মনে করে সাধারণ জনগণ এবং বাংলাদেশ সাধারণ জনগণ কিন্তু অটুট আছে। তারা মনে করে না যে এইটা একটা এইভাবে একটা মানে এটা মানে চলমান থাকবে। তারা মনে করে যে এটা একটা নিষ্পত্তি হবে এবং বাংলাদেশ ইন্ডিয়ার যে ভাতৃত্ব সেটা ফিরে আসবে। আমি আসবো, আমি মেঘমল্লার বসু। আপনার নামের মধ্যে একটা স্নিগ্ধতা মুগ্ধতা আছে, এবং সেই স্নিগ্ধতা মুগ্ধতায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি এখানে আসবার জন্য। আমি মুসলিম ধর্মের একজন মানুষ, কিন্তু আমি আমার ছাত্র জীবনে আমার বেশিরভাগ সময় কেটেছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের অক্টোবর স্মৃতি ভবনে। এবং আমার বন্ধুরা স্বপন কুমার সাহা, আমার বন্ধু সুখদেব কুমার সাধুকা, উত্তম, আমরা সবাই মিলে স্বামী বিবেকানন্দের সাথে ভক্ত ছিলাম। আমরা সেখানে স্বামী বিবেকানন্দের এখনও আছে কিনা আমি জানি না। তো আমি বিশ্ববিদ্যালয় পড়াকালীন হচ্ছে জগন্নাথ হলে ছিলাম, সলিমুল্লাহ মুসলিমের ছাত্র। আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে গিয়ে যে এই যে আমরা এখন বাংলাদেশের যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হবার পরও কিন্তু আমরা কি দেখি, আমরা যদি একটু গ্রামের দিকে যাই, মসজিদের আজান বাজছে, আবার হিন্দু যে পরিবারটা সনাতনী পরিবার, সে সনাতন পরিবারে কিন্তু উলুধ্বনি উঠছে বা মন্দিরে ঘণ্টা পিটানো হচ্ছে, সেখানে কিন্তু আমরা এই ধরনের কোনো কিছু কিন্তু কখনোই আমাদের দৃষ্টিতে কিন্তু আসলে দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া। তো আমরা এই অবস্থার প্রেক্ষাপটে হঠাৎ করে 5ই আগস্টের পর আমরা কি এমন ঘটলো যেটি মনে হয় যে, বা কি কার্ড কারা কেন ব্যবহার করছেন? আপনি অত্যন্ত বিজ্ঞ মানুষ এবং আপনার এই শিক্ষা জীবন অবস্থায় কিন্তু আমরা অনেক জায়গায় দেখেছি আপনি অত্যন্ত নির্মোহ কথা বলবার চেষ্টা করছেন। আপনার বিশ্লেষণে এই বিষয়টাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা একে অপরের সাথে সারথি হয়ে কাজ করি, আমরা পূজা পার্বণ, ঈদ, বৈশাখী মেলা সব কিছু একসাথে করে থাকি? আপনার বিশ্লেষণ কি? আমার মনে হয় যে আসলে প্রথমত সবাইকে ধন্যবাদ, আপনাদের দুজনকে ধন্যবাদ। আমার মনে হয় যে আসলে ঠিক 5ই আগস্ট থেকে ঘটনাটা শুরু না। আমার মনে হয় এখানে গত 5-7 বছর ধরেই এক ধরনের একটা টানাপোড়েন, সেই টানাপোড়েনটা অনেকখানি সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর এক ধরনের একটা সামাজিক টেনশন তৈরি হয়েছে। এবং সেটাতে আসলে যতখানি না অভ্যন্তরীণ রাজনীতির দায় ছিল, তার থেকে অনেক বেশি হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে ভার্চুয়াল স্ফিয়ারে যে রাজনীতি একরকম আমদানি হচ্ছিল, সেই রাজনীতির প্রভাব 5ই আগস্টের আগেও ছিল। এটা গত 2-3 বছরেই ধীরে ধীরে হয়েছে। আওয়ামী লীগের শেষ যে আমল, সেই আমলের শেষ 2-3 বছর এমন ছিল, যেমন আপনাদের মনে থাকবে 2021 সালের যেই মানে দুর্গাপূজা, সেই দুর্গাপূজাকে কিন্তু বলা হয়েছিল তখন রক্তাক্ত শারদ। কারণ 500-র উপরে মন্দির 2021-এর যে দুর্গাপূজা, সেই দুর্গাপূজার সময় ভাঙচুর হয়েছিল। কিন্তু তখন আসলে এই যে কমিউনিটি, সেই কমিউনিটির হয়ে সেভাবে করে কোনো জোরালো প্রতিবাদ আসেনি, কারণ বাইরের ন্যারেটিভটা হচ্ছে আওয়ামী লীগ সংখ্যালঘুদের পক্ষের ইত্যাদি ইত্যাদি, ফলে তারা ওইখানে কোনো সুবিচারও পায়নি। এখন এইটা কেন্দ্র করে এক ধরনের একটা সামাজিক মানে মেরুকরণ কিছুটা 5ই আগস্টের আগেও ছিল। যেটা হয়েছে 5ই আগস্টের পরে একদম খুব স্পষ্ট করে বললে ভারত, এবং আরও স্পষ্ট করে বললে আরএসএস এই পুরো জিনিসটা থেকে নিজেদের যে রাজনৈতিক ফায়দা, সেই রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছে। এখানে যদি মুসলিমদেরকে দানব হিসেবে উপস্থাপন করে একটা দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি করা যায়, তাহলে সেটা পশ্চিমবঙ্গে এবং ত্রিপুরায়
এবং আসামে বিজেপির যে রাজনীতি, যে এখানে মুসলিম ঠেকাও, এই মুসলিম ঠেকাও রাজনীতির সুবিধা হয়। কিন্তু সেটাতে খুব আনফর্চুনেটলি যেটা হয়েছে যে বাংলাদেশে যেহেতু একটা ল অ্যান্ড অর্ডারহীন অবস্থা মাঝখানে একটা বড় সময় আমাদের গিয়েছে, সেই সময় অনেকগুলো ইনসিডেন্ট ঘটেছে। সেই ইনসিডেন্টগুলোকে যেভাবে যতখানি ভালো মতো ডিল করার দরকার ছিল অতখানি ভালো মতো সরকারও ডিল করেনি। কিন্তু যার ফলে যেটা হয়েছে যে এই বাহ্যিক শক্তি পুরো ঘটনাটিকে একরকম হাইজ্যাক করে নিজেদের যে রাজনৈতিক ন্যারেটিভ, সেই রাজনৈতিক ন্যারেটিভ পুশ করার চেষ্টা করছে। এই যে ডিসইনফরমেশন, এই ডিসইনফরমেশনের অনেকগুলো সমস্যা তো রয়েছে। আমি এমন একটা সমস্যার কথা বলি যেটার কথা কেউ বলে না। সেটা হচ্ছে যখন কোনো একটা, আমি আমার ফেসবুকে হঠাৎ করে দেখি যে কোনো একটা জায়গায় কোনো একটা মন্দির আক্রান্ত হচ্ছে, আমার আগে 20টা জায়গায় ক্রস চেক করতে হয় যেটা কি আসলেই সত্যি। তাহলে এই কাজটা হয়তো শুধু আমি না, এটা যে সরকারের যে লোকটা, তার জন্য তো প্রক্রিয়াটা একই, কারণ সারা দিন এরকম ইনফরমেশন ছড়াচ্ছে। ফলে আসল ঘটনা দ্রুততম সময়ে ইন্টারভিন করা বা যত দ্রুত প্রতিবাদ করার সে জিনিসটা হয় না। যেমন সুনামগঞ্জে একটা ঘটনা ঘটেছে, নর্মাল সময় হলে এটাতে পরের দিন দেখা যেত যে বাংলাদেশের হিন্দু মুসলিম নির্বিশেষে মানুষ সুনামগঞ্জে কেন মন্দিরে হামলা হলো এর বিরুদ্ধে প্রতিবাদ করতো। কিন্তু এটা হতে দেরি হচ্ছে, তার কারণ সুনামগঞ্জের ওটা কি সত্যি না গুজব এটা বুঝতে বুঝতেই দুপুর বিকাল হয়ে যাচ্ছে। সো আমরা আসলে এখন একটা ডিসইনফরমেশনের সমুদ্রের মধ্যে আছি। এখানে রিয়ালিটি কি, একটা কথা বলা হয় যে পোস্ট ট্রুথ, আমরা যেন একটা পোস্ট ট্রুথের দুনিয়ায় আছি, যেখানে বলা হচ্ছে যে গণহত্যা হচ্ছে নাকি, মানে বলা হচ্ছে যে হিন্দু গণহত্যা হচ্ছে ইন্ডিয়ান মিডিয়া। এমনি এটা তো মানে এর থেকে অসত্য কথা কি হতে পারে? মানে নানান রকম সামাজিক চাপ আছে, অনেক জায়গায় কিছু কিছু জায়গায় মন্দির ভাঙচুর হচ্ছে, এটা এক জিনিস। আর মানে হিন্দুদের উপর গণহত্যা হচ্ছে, হিন্দুদেরকে মানে প্ল্যান করে তাদের গ্রাম থেকে তাদের জমি জমা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এখন এই সত্য দ্বারা কিন্তু যেহেতু এটা অনেকখানি ভার্চুয়াল স্ফিয়ার দিয়ে আসে এবং ইন্ডিয়ান টেলিভিশন চ্যানেলগুলো আমাদের দেশে চলে, ফলে বাংলাদেশের অনেক হিন্দু তো ওই মিডিয়াগুলিই দেখছেন। তিনি যখন ফেসবুক চালাচ্ছেন, যারা 40 মানুষ বা যারা রাজনীতি সচেতন না, তিনি যখন সোশ্যাল মিডিয়া ঘাটছেন, তিনি তো জানেন না এটা আরএসএস এর পেজ, তিনি তো জানেন না এটা কারা চালাচ্ছে বা এটার ইনফ্লুয়েন্স কে, রাজনৈতিক এজেন্ডা কি। তিনি হয়তো ওখানে বাকি দিন হচ্ছে ধর্মীয় বিভিন্ন ভালো কথাবার্তা লেখা থাকে, ওই জন্য ওই পেজে গিয়েছেন। তো ওই পেজ থেকে যখন প্রচার করা হচ্ছে যে অমুক জায়গায় অমুক আক্রান্ত হলো, তো উনি তো আতঙ্কিত হচ্ছেন। এইরকম একটা আতঙ্কের পরিবেশের মধ্য দিয়ে আসলে তারা একটা মানে আমাদের একটা রাজনৈতিক যে অর্জন, সেই রাজনৈতিক অর্জনটাকেও একরকম মানে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। তারা বলতে কাদের? ভারত। আচ্ছা। এবং এটা যেটা হয়েছে যে তাদের দেশের অভ্যন্তরীণ রাজনীতির বলি হচ্ছে আমরা, এটা তাদের দেশের ইন্টারনাল কনসার্ন। পশ্চিমবঙ্গের 2026-এর নির্বাচন, এই নির্বাচনে হিন্দু মুসলিম মেরুকরণ করার জন্য শুভেন্দু অধিকারীর বাংলাদেশের হিন্দুদেরকে মার্জিনালাইজ করতে হবে। এবং তারা যে কাজ করছে, তাদের যদি বাংলাদেশের হিন্দুদের প্রতি ন্যূনতম কোনো রকম ভালোবাসা থাকতো তাহলে তারা এই কাজ করতে পারে। শুভেন্দু অধিকারী ওখানে দাঁড়ায় যখন মুসলিম বিরোধী বক্তব্য দেয়, সে জানে না যে এখানে বাংলাদেশে এটা কমিউনাল মানে সেন্টিমেন্ট ট্রিগার করতে পারে। তাহলে সে যখন এই বক্তব্য দেয়, যখন এই 250-300 মানুষ নিয়ে হচ্ছে বর্ডারে আসার চেষ্টা করে, এই বর্ডারে আসার চেষ্টা করে কি হয়, এটার মধ্যে দিয়ে বাংলাদেশের হিন্দুদের সমস্যা সমাধান হয়ে যাবে নাকি সাম্প্রদায়িক এসকেলেশন তৈরি হবে, সাম্প্রদায়িক মেরুকরণ তৈরি হবে? তারা চাচ্ছে বাংলাদেশের সাম্প্রদায়িক মেরুকরণ হোক, তারা চাচ্ছে এমন একটা পরিস্থিতি হোক যে পরিস্থিতিতে তাদের পক্ষে বাংলাদেশের এই সংকটটাকে কাজে লাগিয়ে তাদের যে নির্বাচনী ফায়দা, সেই নির্বাচনী ফায়দা নেওয়া হয়। এবং এই জন্য দেখেন বাকি রাজনৈতিক দলগুলো কিন্তু ওই নির্বাচনী ক্যালকুলেশনই করছে। কেন শেষমেশ তৃণমূল কংগ্রেসের নেত্রীকেও, যেটা স্যার বললেন, এরকম একটা কথা বলতে হচ্ছে যে হচ্ছে ওখানে পিস কিপিং হয়, কারণ তারা তো ওই একই ন্যারেটিভের অংশ হয়ে গেছে। ইনফরমেশন জেনারেট করতেছে আরএসএস এর মিডিয়া উইং, সেই ইনফরমেশনের ভিত্তিতে তর্ক হচ্ছে। ইনফরমেশন সেট তো তারা করছে না। তখন এই যদি সত্যি সত্যি হিন্দুদের উপর এত নির্যাতন হয়ে থাকে, তাহলে তো আসলে কিছু একটা করা দরকার। এবার এই করা নিয়ে হচ্ছে হয়তো তৃণমূল একরকম সাজেশন দিচ্ছে, হয়তো সিপিএম বা আইএসএফ এরকম কোনো কিছু বলছে না, কিন্তু তারাও সংখ্যালঘু নির্যাতন কেন বাংলাদেশে হচ্ছে এর বিরুদ্ধে মিছিল করছে। অর্থাৎ সবাই বুঝে না বুঝে বা বুঝেই একরকম বলতে পারি এই ইয়াতে চলে যাচ্ছে, যাতে বাংলাদেশের সংকটটা বাড়ছে। এটা কোনো বৌদ্ধ প্রতিমা। আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন যে যে ধরনের অপপ্রচার, যে হিন্দু নিধন করা হচ্ছে, হিন্দু গণহত্যার কথাও মানে বলা হচ্ছে, এরকম দৃশ্যমান কোনো কিছু কি আপনি মনে করেন যে বাংলাদেশের কোনো মুসলমান নাগরিক বা মুসলিম সম্প্রদায়ের কোনো মানুষ এই ধরনের কোনো কর্মের সাথে যুক্ত আছেন বা ছিলেন কিনা? না, আমি কয়েকটা ঘটনা, যেমন কয়েকটা হচ্ছে ধর্ম অবমাননার ঘটনা কেন্দ্র করে দু একটা জায়গায় কিন্তু 2-3টে ইনসিডেন্ট ঘটেছে
দুজন তিনজন এবং 16, 17, 18 বছরের ছেলে, তাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে যে তারা কোন মানে ইসলাম ধর্ম অবমাননা করে কোনো একটি উক্তি বা কিছু ফেসবুকে করেছে, এবং তারপরে ওখানে একটা মব তৈরি হয়েছে এবং সেই মবের হাত থেকে একবার আর্মিকে 1-2জনকে বেরো করে নিয়ে আসতে হলো। একজন কলেজ ছাত্র, 16, দুজনেরই মানে এইজ রেঞ্জ এরকম আর কি, 16, 17, 18। তো ওইগুলো কেন্দ্র করে পরে হচ্ছে কিছু ভায়োলেন্স হয়েছে, যেমন সুনামগঞ্জে কয়েকদিন আগে হয়েছে। সো এরকম নানান রকম কমিউনাল ভায়োলেন্সের ঘটনা ঘটছে, কিন্তু সেখানেও একটা খুব মজার জিনিস আছে, সেটা কোনো বাস্তব জীবনের সংকট নিয়ে না, সেখানেও ভার্চুয়াল রিয়ালিটি কিভাবে যেন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আপনি দেখবেন এই যে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে কোনো একটা সাম্প্রদায়িক সংঘাত, এই জিনিসটা আমাদের একটু, এটা আমি মানে অনেক জায়গায় বলার চেষ্টা করেছি যে আমরা আমাদের ওই ভার্চুয়াল স্ফিয়ারটায় মনোযোগ দিচ্ছি না। মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই সম্প্রদায়ের বিরুদ্ধেই যে ধরনের ভয়াবহ ঘৃণামূলক জিনিসপত্র প্রচার করা যায়, এবং সেগুলো ফেসবুক ফ্ল্যাগও করে না, সেগুলোকে ফেসবুক কন্টেন্ট থেকে সরায়ও না, যার ফলে খুব সহজ যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা কোনো কিছুকে দেখিয়ে যারা বিশেষত গ্রামের মানুষ যারা পুরো বিষয়টা ভালো করে বোঝে না, তাদেরকে উস্কানি দিয়ে একটা বড় একটা কাজ করানো। তো সেরকম জিনিস ঘটছে। কিন্তু আমি বলছি যে সামাজিক জীবন যেটা, সেই সামাজিক জীবনে তো হিন্দু মুসলিম পাশাপাশি আছে, সেই সামাজিক জীবনে তো আসলে কোনো মানে কাজের ক্ষেত্রে তো সমস্যা হচ্ছে না, মানে আলোচনার ক্ষেত্রে সমস্যা হচ্ছে না, সমস্যা হচ্ছে এইরকম কিছু উটকো জিনিসপত্র নিয়ে, যেগুলো আসলে আমাদের দেশের কনসার্নই হওয়ার কথা ছিল না। আমি আপনি তো কখনো ফিলই করি না কে হিন্দু কে মুসলিম বা কে খ্রিস্টান, এটিকে আমরা কোথাও আমাদের কর্মক্ষেত্রে আমরা যদি মনে করেন মানে আমাদের বাস ট্রেন কোথাও উঠি, বা আমরা যদি কোথাও কোনো হাটে বাজারে যাই, দোকানে যাই, এ ধরনের কোনো কিছু ফিল করি আমরা কখনো না। এটা তো আসলে এটা খুব ইন্টারেস্টিং, যেটা আসলে 5ই আগস্টের পরে হঠাৎ করে হিন্দুদের এই আইডেন্টিটিটা মানে একরকম কি বলবো রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে গেছে। তার আগের 5, 7, 10 বছর 15 বছর এই যে আওয়ামী লীগের এত বড় আমল গেল, সেই আমলে তো কেউ আলাপ করে নাই যে তাহলে মানে পুরো জিনিসটাই আসলে একটা আরোপিত জিনিস। কারা আরোপ করেছে এটা? এটা তো আসলে এখানে আওয়ামী লীগ এবং ভারতীয় আরএসএস এর যে নেক্সাস, তাদের একটা মানে কি বলবো তাদের জয়েন্ট স্বার্থ আছে এখানে, মানে দুজনের স্বার্থ এই ক্ষেত্রে এক, যে এখানে যদি এই জিনিসটা সাব্যস্ত করা যায় যে আওয়ামী লীগ না থাকলে হিন্দুরা অনিরাপদ, তাহলে আওয়ামী লীগকে এখানে জোরপূর্বক হলেও ক্ষমতায় বসানোর একটা ব্যবস্থা করা যাবে, একটা যুক্তি পাওয়া যায়। তাহলে সেই যুক্তিটা আরএসএস এর কাছে নেই। এবং একই সঙ্গে এখানে যদি মুসলিমদেরকে খুবই দাঙ্গা প্রবণ প্রমাণ করা যায়, তাহলে আওয়ামী লীগের যে অগণতান্ত্রিক শাসন, সেই অগণতান্ত্রিক শাসনের পক্ষেও একটা যুক্তি দাঁড় করানো যায়। তো সেই জন্য পুরো জিনিসটাকে ওই দিকে ঠেলা হচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু যথেষ্ট পরিমাণ দায়িত্বশীলতার পরিচয় গত কিছু দিনে দিয়েছে, এবং এই দায়িত্বশীলতার পরিচয় আমি বলবো এটা নেতৃত্বের জায়গা থেকেও না, এটা আসলে একদম সাধারণ মানুষ নিজেদের বুঝতে পেরেছে। মানে অনেক ধর্মীয় নেতা অনেকে ওই দিন কিন্তু একদম সঠিক সময় সঠিক কথাটা বলেছেন যে এটা একটা উস্কানি, যেদিন ওই আইনজীবীকে হত্যা করা হলো, এটা এই ফাঁদে পা দেওয়া যাবে না। এবং দেখেন ফাঁদে পা না দেওয়ার পর তাদের কিন্তু আর কোনো পরবর্তী স্টেপ নেই, এখন কিন্তু তাদের ব্যাক ট্র্যাক করতে হচ্ছে ভারতকে এখন মানে আর কি বলবে। আশাটা তো এটাই ছিল যে এখানে একটা দাঙ্গা পরিস্থিতি তৈরি হবে, ও আরো ইয়ে করতে পারবে। এখন তো তা নাই, তাহলে এখন ওকে কি করতে হচ্ছে, ওকে এখন মানে নেগোশিয়েট করতে হচ্ছে, ওকে এখন মানে নিজের রেটরিক আস্তে আস্তে একটু কমিয়ে নিয়ে আসার চেষ্টা করতে হচ্ছে, কিন্তু ডিসইনফরমেশন চলবে। জি, মিস্টার মাজার, আপনাকে দিয়ে আবার আলোচনাটা শুরু করতে চাই। আমরা আসলে প্রথম যে বিষয়টি একেবারে সবার দৃষ্টিতে আসে সেটি হচ্ছে বড় আকারে, সেটি হচ্ছে ইসকন নিয়ে যে বিষয়টি, এবং আমরা চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী তাকে গ্রেফতার করাকে নিয়েই কিন্তু বেশি এটা আলোচনায় আসে। তো এখন যে বিষয়টি সেটা হচ্ছে যে কে চিন্ময় ব্রহ্মচারী, এবং তিনি তো আসলে বলা ইসকন থেকে বহিষ্কৃত, এবং একই সাথে যদি প্রশ্ন করি তিনি কি পুরো হিন্দু কমিউনিটিকে রিপ্রেজেন্ট করেন কিনা, আপনার বিশ্লেষণ কি? জি, ধন্যবাদ। এইটা তো আপনার ইসকন তো আপনি জানেন, এটা এলিব্রেশনটা হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসেনসাস, মানে এইটা একটা শ্রীকৃষ্ণ বৈষ্ণব ঘরানার যারা, তাদের একটা মানে ধরেন একটা ফ্যান ক্লাব বলতে পারেন। তো এইটা গ্লোবালি আছে, বাংলাদেশে এটা বহুদিন থেকেই আছে, এবং চট্টগ্রামের হাটহাজারিতে একটা গ্রুপের উনি নেতৃত্ব দিচ্ছিলেন। তো ওনার এই কিছু অ্যাক্টিভিটি, ওনাকে কিন্তু 2-3 বার চিঠি দেওয়া হয়েছে যে ওনার কিছু অ্যাক্টিভিটি রাজনৈতিক ধর্মী, মানে ওরা একটা ভাববাদী সংগঠন, কৃষ্ণের ফলোয়ার, তারা একটা সনাতনী জায়গা থেকে তারা একটা কৃষ্ণর কিভাবে সমাজকে প্রেম দিবে, মানুষের মানবতা জাগ্রত করবে ইত্যাদি হচ্ছে তাদের মূল কাজ, মানে থিওরিটিক্যালি স্পিকিং। কিন্তু দেখা গেল যে উনি আসলে রাজনৈতিক
কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে পড়েছিলেন শেষের দিকে, এবং ওনাকে কয়েকবার ওয়ার্নিংও দেওয়া হয়েছিল, কিন্তু উনি সেগুলি শোনেন না। এবং পরের দিকে দেখা যাচ্ছে এই 5ই আগস্টের পরে উনি একটা সনাতনী ফোরামের নেতৃত্ব দিচ্ছিলেন, একটা মুখপাত্র হয়েছিলেন, এবং তাকে তো বহিষ্কার করা হয়েছিল, এবং বহিষ্কার করার পরেও উনি তাদের ওয়েবসাইট থেকে বিবৃতি দিয়েছে, ইত্যাদি করেছে। সুতরাং তাকে কারা বহিষ্কার করেছিল? তারা তো এই যে ইস্কনের যারা এখানকার তারা বহিষ্কার করেছে এখানকে, কিন্তু ইন্টারন্যাশনাল ইস্কন যেটা, তারা আবার সেটা নিন্দা জানিয়েছে তার বহিষ্কার ইত্যাদির ব্যাপারে। তো যাই হোক, এখন যেই ঘটনাটা চট্টগ্রামে ঘটেছে আর কি, তার অনুসারীরা যে 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 একটা মানে তিনি কোন মামলার কারণের জন্য এখন জেলে আছেন বা হাজতে আছেন? উনি তো এই যে উস্কানিমূলক রাষ্ট্রদ্রোহিতা, উস্কানিমূলক রাজনৈতিক চাইল্ড অ্যাবিউজমেন্টের কোনো ঘটনা কি ছিল? না, সেইটা বোধহয় প্রমাণিত হয় না। প্রমাণিত হচ্ছে রাষ্ট্রীয় মানে উস্কানিমূলক একটা রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে জড়িত হয়েছেন বলে তার কর্মকাণ্ড। এই মামলাটা তো 5ই আগস্টের আগের মামলা নাকি? 5ই আগস্টের আগে মামলা, কিন্তু পরে রায় হয়েছে। আচ্ছা। তো এবং সেইটা নিয়ে উনি তো এখন আছেন, সেটার প্রতিক্রিয়াও হয়েছে, অন্যরা ইন্টারন্যাশনাল ইস্কন থেকেও সেটা নিন্দা জানিয়েছে, ইত্যাদি জানিয়েছে, এবং ইস্কনকে নিষিদ্ধ করার জন্য এখানকার তো একটা দাবি উঠেছে, এবং যদিও সেটা বলা নিষিদ্ধ তো হয়নি সে অর্থে ইস্কন এখনো। কিন্তু যেটা আপনার চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী, তার ব্যাকগ্রাউন্ড যদি আপনি দেখেন, তিনি তো এই দেশে চট্টগ্রামের একটা মঠের উনি নেতৃত্ব দিচ্ছিলেন, এবং সেইটা থেকে উনি কি করে রাতারাতি একটা রাজনৈতিক কর্মী হয়ে উঠলেন, এবং সেইখান থেকে উনি বিতর্কিত কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন, সেইটা আসলে আমি মনে করি যে খুব খতিয়ে দেখার বিষয়। কারণ যেই কার্ডের কথা আমরা বলছিলাম, যে হঠাৎ করে 5ই আগস্টের পরে ইস্কনকে সামনে কারা নিয়ে আসলো, কেন নিয়ে আসলো, এবং কেন এই আপনার এই চিন্ময় কৃষ্ণ উনি সবার সামনে আসলেন, কারা নিয়ে আসলো বলে মনে হয় আপনার কাছে? এইটা তো এই যেটা এতক্ষণ আমরা আলোচনা করছিলাম, যে এইটা আসলে ভারতীয় একটা আপনার কি বলা যায় কনস্পিরেসি, এবং তারাই একটা একেবারে মোটিভ ড্রিভেন, তারা এই ইস্কনের মাধ্যমে একটা অশান্ত করে এই সরকারকে ধরেন একটা ফলস পজিশনে ফেলতে চায়, এবং তারা এই দেখাতে চায় যে এই সরকার পারছে না আসলে এই সংখ্যালঘু ইস্যুটাকে ডিল করতে। তারা এখানে হিন্দুরা নির্যাতিত হচ্ছে, অন্যান্যরা নির্যাতিত হচ্ছে, এবং সেইটা ইস্কনকে সামনে এনে এটা করতে চেয়েছিলেন। কিন্তু যে আমি মনে করি যে বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষরা, তারা বিষয়গুলি বুঝতে পেরেছে, এত কিছুর পরেও, এত ডিসইনফরমেশন, এত কিছুর পরেও সাধারণ মানুষরা কিন্তু বুঝতে পেরেছে যে এই সমস্ত সবই উস্কানিমূলক, এবং ইস্কনের কর্মকাণ্ড সেগুলি আসলে একটা আরোপিত কর্মকাণ্ড, যেটা একটা ইল মোটিভ ড্রিভেন। তো সেই কারণে দেখেন, এখন কিন্তু উনি যেটা বলছিলেন, যে এখন কিন্তু তাদের আর কিছু এজেন্ডা নাই, এখন ইস্কন কি করবে, ইস্কনের কিন্তু আর কোনো এজেন্ডা নাই এখন। কারণ আপনি যখন একটা জিনিস, আপনি আগুনে যখন ঘি ঢালতে থাকছেন, তখন যখন সেই ঘি আর ঢালতে পারছেন না আপনি, তখন আপনি আর কি করবেন, তখন তো আর আগুনও জ্বলছে না। তো এখন অবস্থা হয়েছে সেরকম। কিন্তু দেখেন, মাঝখানে এগুলি করে ক্ষতি যে হয় নাই তা না। দেখেন যে ভারত বাংলাদেশ সম্পর্ক কিন্তু একেবারে তলানিতে ঠেকেছে, এবং এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে এইটা কীরকম একটা হয়েছে। এবং আমি আপনাকে বলছিলাম যে কি করে এই ব্যবসা বাণিজ্য, আপনারা দেখেছেন যে ব্যবসায়ীরা ওরা বলছে যে এইভাবে তো চলতে পারে না, ভারতীয় ব্যবসায়ীরা, বাংলাদেশি ব্যবসায়ীরা যারা আমি দেখেছেন যে ওদের, আমি বলছিলাম যে প্রচুর ওই আপনার বিশেষ করে ইউরোপে, যেখানে আমাদের কনসুলার অফিস সবই দিল্লিতে, অ্যাকচুয়ালি আমার কাছের যে স্টেশন সেটা দিল্লিতে, এবং স্ট্যাম্পিং কিন্তু দিল্লিতে করতে হয়। ভিসা দিলে আপনাকে ওখান থেকে স্ট্যাম্পিং করে নিয়ে আসতে হয়। তো পুরো প্রক্রিয়াটা তো সেগুলি কিন্তু আমরা যতটুকু বুঝতে পারছি, এখন ইতিমধ্যে যেসব স্ট্যাম্পিং ওখান থেকে করে নিয়ে আসতে হয়, তারা কিন্তু বাংলাদেশে তাদের কনসুলেট অফিস খোলার জন্য অলরেডি তারা বলেছে, হ্যাঁ, বাট নট ইন এফেক্ট। এখনো ইফেক্ট হয় না। ওরা বরং ভিয়েতনামে যে করতে বলছে, এখন ভিয়েতনামে, এবং আমরা আলু পেঁয়াজের উপর বেশি নির্ভরশীল হয়ে যাচ্ছে, যে আলু পেঁয়াজ না পেলে আমাদের কি হবে, আমাদের এই মানসিকতা আছে কিনা না, অফকোর্স। এবং আমি মনে করি যে ধরেন এই যে ইন্ডিয়া এবং বাংলাদেশের এই যে সম্পর্কের যে অবনতি হয়েছে, তাতে নিট লসটা কার হয়েছে? নিট লস দিনের শেষে কিন্তু সাধারণ মানুষেরই হচ্ছে। আপনার ধরেন এই যে, অফকোর্স আমরা চাই যে আমাদের দেশি চিকিৎসাগুলি হোক, আমাদের দেশি, কিন্তু প্রচুর ক্যান্সার পেশেন্টরা আছে যারা নিয়মিত ওখানে ট্রিটমেন্ট নিতেন, তারাও ভিসা পাচ্ছেন না। মানে এই যে দুই দেশের কিন্তু প্রফেসর মাজার, আপনি কি মনে করেন এই যে গত 2-3 মাসে ভিসা কমে যাওয়ার কারণের জন্য বাংলাদেশে
অনেক মানুষ তারা চিকিৎসার অভাবে মারা গিয়েছে, এরকম কোনো ঘটনা ঘটেছে কি? না, তারা এখন অল্টারনেট দেখছে। এখন ধরেন অল্টারনেট না হলে তো আপনি নিজকে স্বাবলম্বী করতে পারেন না। আপনার যখন দেয়ালে পিঠ থেকে যায়, ধরেন আপনি যেইটা ধরেন কলকাতার চিকিৎসা, সেটা ব্যাংকক সিঙ্গাপুরে যেয়ে করতে হচ্ছে। মানে আমি জাস্ট বলছি যে ধরেন আমার কাছে মানে বাংলাদেশের চিকিৎসাটা দাঁড়িয়ে যাবে যদি আমরা সেভাবে শক্ত থাকতে পারি। হ্যাঁ, অফকোর্স সেটা একটা লং টার্ম, সেটা আমি মনে করি যে হ্যাঁ, ইউ হ্যাভ গট লজিক, যে এইটা যদি আমরা সাস্টেইন করতে পারি, যে ঠিক আছে তাহলে আমরা নিজেই করবো ইন আওয়ার ওন ওয়ে, তাহলে সেটাও একটা লং টার্ম একটা, মানে সব মন্দিরেই তো কিছু ভালো আছে, এবার সব মন্দিরেই ভালো আছে, এবং আমি মনে করি সেটাও একটা মানে ধরেন বাংলাদেশের চিকিৎসা যথেষ্ট ভালো হয়েছে। এবং আমরা যেটা বলি, আমি হয়তো মেঘমালার বসে আপনার কাছে আসবো, আমরা আলু পেঁয়াজের উপর আমাদের ডিপেন্ড করার দরকার নেই। আমাদের আলুতেও স্বাবলম্বী হতে পারবো, পেঁয়াজও স্বাবলম্বী হতে পারবো, আমরা সুতা আমদানি করি, সেই সুতাও এখানে স্বাবলম্বী হবে। পৃথিবীর অনেক দেশ আছে যারা আলুও তৈরি করে না, উৎপাদন করে না, পেঁয়াজও উৎপাদন করে না, কিন্তু সে দেশে আলুও খায়, পেঁয়াজও খায়। সুতরাং আমরা নির্ভরশীলতা পারবো। আপনি একটা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেছিলেন, আমি সেটা গেঁথে রেখেছি আমার মনের মধ্যে। আপনি বলছেন যে সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের পর বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষ, আমি হিন্দু বলি, মুসলমান বলি, সকলকে বলি, তারা কিন্তু অত্যন্ত 2-4 জন যারা উগ্রবাদী, যারা ইসকনের সেই ফলোয়ার, চিন্ময় ফলোয়ার, তারা সবাই কিন্তু অত্যন্ত তারা এমন পরিচয় দিয়েছে যে পরিচয়টার মধ্যে দিয়ে কিন্তু আমরা আমাদের সৌন্দর্যের যে অবস্থাটা সে দেখতে পাই। কিন্তু সেখানে যদি একজন মুসলিম অ্যাডভোকেট মারা না গিয়ে চিন্ময় অনুসারীর কেউ একজন মৃত্যুবরণ করতো, বা পরবর্তীতে যদি এই একজন সরকারি প্রসিকিউটরের মৃত্যুর পরবর্তীতে যদি বিক্ষুব্ধ জনতা অন্য কোনো কিছু ঘটাতো, তাহলে কি হতো মনে হয় আপনার কাছে? না, এটা আমার কাছে মনে হয় যে আসলে মানে ওই হত্যাকাণ্ডটা একদিক থেকে যেটা হয়েছে যে ওইটা হচ্ছে একটা মানুষ তো একটা কি বলবো সবসময় বিবেচনাবোধ প্রসূত কাজ করে না, তো একটা এসকেলেশনের এমন একটা পয়েন্ট হয়েছে যে ওই দিন দুপুর বিকাল নাগাদ মানুষের একরকম ঘোর কাটতে শুরু করেছে। কারণ মানুষ দেখতে পেয়েছে যে সাধারণ মানুষ প্রথমে নিজেরাও হচ্ছে, কিন্তু বিকেল পর্যন্ত একটা প্রচারণা করার চেষ্টা হচ্ছিল যে আসলে সে হচ্ছে ইসকনের মানে চিন্ময় কৃষ্ণের উকিল ছিল। তো যখন সেই ইনফরমেশনটা প্রমাণিত হলো যে এই ইনফরমেশনটা একদম ডিসইনফরমেশন, উদ্দেশ্য প্রণোদিত ভুল তথ্য, তখন অনেকের কিন্তু মানে একরকম ঘোর কাটা শুরু হলো, অনেকে ওই জায়গা থেকে বের হয়ে আসা শুরু করলো। এবং তারপর থেকে আমরা দেখেছি যে তারপরের কয়েকদিনের যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট, সেটা অনেক বেশি স্যানিটির দিকে ফিরে আসার লক্ষণ। কারণ মানুষ মানে প্রথম রক্তপাতটা হওয়ার পর মানুষ একরকম তার সেই কালেকটিভ মেমোরি ফিরে এসেছে যে মানে জুলাই আগস্টে আমরা এই জিনিস আর দেখবো না দেখেই, এই জিনিস আর দেখতে চাই না দেখে একটা মানে অভ্যুত্থান ঘটিয়েছি, একটা সরকারের পতন ঘটেছে 15 বছর 16 বছর পর। ফলে মানে মানুষজন, আমার এটা বিশ্বাস বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সংঘাত করতে রাস্তায় নেমে আসবে না, কিন্তু বাংলাদেশে অনেকগুলো সাম্প্রদায়িক সম্পর্কের অনেকগুলো জটিলতা আছে, সেই জটিলতাগুলোকে সলভ করতে হবে। সেগুলো না সলভ করলে এরকম বারবার করে এগুলোকে বাহ্যিক বিভিন্ন শক্তি কাজে লাগানোর যে চেষ্টা, সেই চেষ্টাটা করতে হবে। আমি একটা প্রশ্ন করছিলাম, যদি সেটা আপনার জন্য যদি করি, যে এই যে ইসকনের যে যিনি বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী, তিনি কি ফুল হিন্দু কমিউনিটিকে রিপ্রেজেন্ট করেন কিনা? না, তিনি ফুল হিন্দু কমিউনিটিকে রিপ্রেজেন্ট করেন না, কিন্তু এখানে একটা মুশকিল হয়েছে কি যে উনি কিন্তু ইসকনের প্রধান হিসেবে বা ইসকনের লোক হিসেবে বক্তৃতা বক্তব্য দিচ্ছিলেন না। উনি একটা সনাতনী জাগরণ মঞ্চ নামে একটা জিনিস খুলেছিলেন, বোধহয় নামটা একটু ভুলে বলে থাকতে পারি, মানে একটা নতুন প্ল্যাটফর্ম খোলা হয়েছিল 5ই আগস্টের পরে, যেটা হচ্ছে সংখ্যালঘুদের, অনেকগুলি প্ল্যাটফর্ম ছিল, তার মধ্যে প্রধান সেটা হচ্ছে সংখ্যালঘুদের 8 দফা দাবি বলে একটা দাবি ছিল। এই দাবি আজকের দাবি না, এই দাবিগুলো গত 15-20 বছর ধরে করা হচ্ছে, কোনো সরকার মানে নাই। এখন সেই দফা দাবিগুলো নিয়ে আর একবার পুনর্মূল্যায়ন হতে পারে। দফা দাবিগুলো সবগুলাই সব পূর্ণাঙ্গভাবে যৌক্তিক এমন না, কিছু আছে যেগুলো ইনস্ট্যান্টলি সরকার করতে পারে। যেমন এই 2001 থেকে শুরু করে মানে গত 20-25 বছরে যতগুলো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে সেগুলো তদন্ত করা, সেগুলো সুরাহা করা, এই ধরনের কিছু দফা দাবি আছে। কিছু আছে মানে পার্লামেন্টে হিন্দুদের বা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের যে রিপ্রেজেন্টেশন সেটা কিভাবে হবে তাই নিয়ে। কিন্তু দফা দাবিগুলো সবই খুবই মানে নতুন কোনো দফা দাবি না, কিন্তু মজার বিষয় হচ্ছে এই দফা দাবিগুলোকে প্রেজেন্ট করা হলো খুবই অ্যাগ্রেসিভভাবে। মানে দফা দাবিগুলো যদি আপনি দেখেন তাহলে সেখানে কোনো অ্যাগ্রেসিভ কিছু নাই, সেটা সবই নাগরিক রাষ্ট্রের কাছ থেকে নিজের অধিকার দিচ্ছে। কিন্তু এটাতে যে একটা মহল তৈরি করা হলো একটা এবং এখানে কিন্তু আসলে ইসকন, আমার ব্যক্তিগত অ্যানালাইসিস হচ্ছে ইসকনের ঘটনাটার মধ্যে ট্র্যাপড। কারণ ইসকন কার দ্বারা আমি জানি না, এটা বাইরে কোন এজেন্সির মধ্য দিয়ে মানে ইন্ডিয়া করাচ্ছে, কিভাবে এই জিনিসটা ইন্টারন্যাশনালি প্লে আউট করতেছে। আমেরিকায় একটা ইসকন কেন্দ্রিক লবি আছে, তারা কি চায়, আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ ইনফরমেশন। কিন্তু আমার সাধারণ বুঝটা হচ্ছে ইসকন একটা সংগঠন যেটা 70-এর দশক থেকে বাংলাদেশে আছে,
এতগুলো বড় বড় পলিটিক্যাল ট্রানজিশন হয়েছে, 2001-এ পলিটিক্যাল ট্রানজিশন হয়েছে, কোথাও তো আমরা ইসকনকে এরকম কোনো রোলে দেখিনি। ইসকনের 2018-19-এর পর থেকে ইসকনের বিভিন্ন সামাজিক ক্ষেত্রে ইনফ্লুয়েন্স বাড়ার যে লক্ষণ সেটা আমরা দেখছিলাম, এবং এটা যেহেতু একটু গোপনভাবে সেইডিভাবে করা হয়, সেই জন্য অনেক ধরনের সন্দেহ প্রবণতাও বা অনেক ধরনের যৌক্তিক সন্দেহ তাদের ক্ষেত্রে করা হয়েছে। কিন্তু তারা তো আসলে যেটা বলা হইতেছে যে ধরেন জঙ্গি সংগঠন, মানে তারা তো আর্মস ট্রেনিং করায় না। তাদের যে আপনি যদি একদম সাধারণ কোনো ইসকন ভক্তের কাছে যান, তিনি কিন্তু এইসব মানে ইসকনকে ওই চোখে দেখেনি না। তিনি ওইখানে যে কৃষ্ণ নাম করেন, ওইখানে ইয়ে করেন, ওনাদের একটা খুবই কঠিন দীক্ষার ব্যাপার আছে আর কি, যারা দীক্ষা নেন তারা ওখানেই থাকেন, তারা ওখান থেকে আসেন। মূল ইসকন নেতারা তো তাই বলছেন, যে তারা বলছেন যে আমাদের সাথে এই যে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর আসলে কোনো সম্পর্ক নাই, এবং তারা এখানে আরো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় চিন্ময় কৃষ্ণের বিষয়ে যেটা আমার মনে হয় যে খুব লক্ষণীয়, সেটা হচ্ছে যে বাংলাদেশের ইসকন তাকে ওন করতে চাচ্ছে না কোনো একটা কারণ, এবং এটা জুলাইয়ে তাকে ইয়ে করা হয়েছে। এখন কি কারণে তাকে বহিষ্কার করা হয়েছে ইত্যাদি ইত্যাদি সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু আমি বলছি যে তারা ভয় করে ওন করতে চাচ্ছে না, কিন্তু গ্লোবাল ইসকন তাকে ওন করতে যাচ্ছে। হোয়াই? সেটাই একটা দেখে। এবং আপনি জানেন যে ডোনাল্ড ট্রাম্পের যে এখন তুলসী গ্যাবার্ড, হ্যাঁ তুলসী গ্যাবার্ড তো ইসকনের মেম্বার অ্যাকচুয়ালি, মানে আই মিন তিনি হচ্ছে ইসকনের মেম্বার। কিন্তু সাথে সাথে এটাও একটু বলে রাখা দরকার যে এই জিনিসটা আমাদের গভর্নমেন্ট ভালো মতো ডিল করছে না। ধরেন যখন চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করা হচ্ছে, ওই দিন রাতে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, আমি জানি যে অনেক লোকজন হাহা দিবে, বললাম যে এটা একটা খুব ইল টাইমড মুভ, কারণ তার বিরুদ্ধে মামলাটা তো ওই দিন হয়নি, তার বিরুদ্ধে মামলা হয়েছে আরো মানে মাসখানেক আগে, এবং সেই মামলাটা যখন হচ্ছে সেটা 1 মাস পরে হঠাৎ করে একদিন কেন তাদের মনে হলো যে তাকে গ্রেফতার করতে হবে। তিনি কি করে ফেলতেন? তিনি যদি কয়েকটা জনসভা করতেন বড় বড়, সেখানে লাখ লাখ লোক হতো, তারা বক্তব্য দিয়ে চলে যেত, তাতে কি ঘটতো? সেটার থেকে বরং অনেক বেশি টেনশন তো তৈরি হলো তাকে গ্রেফতার করার মধ্যে দিয়ে, এই গোটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে, এবং প্রথমে একটা ধোঁয়াশাপূর্ণ প্রক্রিয়ায় গ্রেফতার করা হলো। ফলে আমাদেরকে যখন বাইরের মিডিয়া জিজ্ঞেস করছে, যখন ইন্ডিয়ান মিডিয়া ফর এক্সাম্পল জিজ্ঞেস করছে আমাকে যে চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে অভিযোগ কি, আমার পরে বের করতে হয়েছে অভিযোগ কি, এবং অভিযোগগুলো কিন্তু মানে আপনি যদি মোটা দাগে দেখেন এটা আমাদের মুখ খুব উজ্জ্বল করছে না। তার বিরুদ্ধে অনেক সিরিয়াস অ্যাকুজেশন আছে, আমরা জানি যে চাইল্ড মলেস্টেশনের একটা আলোচনাও এসেছে, তো সেগুলো আসলে কি আমি জানি না, সেগুলো সেটা আমি সাক্ষাৎকারে দেখেছি, কতগুলি শিশু তারা সাক্ষাৎকারে বলেছে যে তাদেরকে তাহলে সেইটা ইনভেস্টিগেট করা হোক, কিন্তু সেবা করার নামে তাদেরকে নিয়ে অ্যাবিউজ করার কথা তারা বলেছে। কিন্তু তাদের বিরুদ্ধে মামলাটা হচ্ছে কিসের? একটা হচ্ছে রাষ্ট্রদ্রোহিতার, একটা মামলা হয়েছে হচ্ছে পতাকা রাখা নিয়ে। এখন এটা আপনি চিন্তা করেন যে একটা হাজার হাজার লাখ লাখ মানুষের জমায়েত, সেটা আপনি আয়োজন করেছেন, সেখানে কোনো একটা মানে টাঙের উপর কি একটা পতাকা রাখলো, সেটার জন্য যদি এটা তো যে মির্জা ফখরুল ইসলামকে আগেকার দিনে হচ্ছে ময়লার গাড়িতে আগুন লাগানোর হুকুমের আসামি করতো না, সেরকম হয়ে গেল। কাজে এই মানুষজন তো মানে যখন ইন্টারন্যাশনাল মিডিয়া দেখে তখন তো তারা এই কেসটা দেখে, এই যে এখন কেউ নাকি দাঁড়াতে পারতেছে না তার হয়ে। তো আমরা ভারতকে কি বলবো? আমরা বলবো যে আমাদের নাগরিক আমরা বুঝবো, তোমাদের চিন্তা করার দরকার নাই। কিন্তু তাকায় যদি দেখে যে সেখানে আসলেই হচ্ছে তার যে আইনি অধিকার সেটা অনেক ক্ষেত্রে বাস্তবায়ন করার ক্ষেত্রে রাষ্ট্রের একটা ভূমিকা হচ্ছে, তখন তো সেটা আমাদের মুখকে আলো করে যে একজন অ্যাডভোকেট মারা যাওয়ার পরে সেখানকার মধ্যে কোনো অ্যাডভোকেটই হয়তো বা সেই বিষয়ে সেটা আমি তাদের যেই মানে আবেগের জায়গা বা তাদের জায়গা থেকে তাদের যে অনুভূতি সেটা বুঝেছি, কিন্তু আমি বলতেছি যে এখানে রাষ্ট্রের একটা খুব স্ট্রিক্ট ইন্টারভেনশন হওয়া দরকার ছিল, যে কোনো লোক তার বিরুদ্ধে যে অভিযোগ হোক তাকে তো রিপ্রেজেন্ট করতে দিতে হবে না, মানে কেউ যদি না দাঁড়ায়। কারণ ঘটনাটা এমন হয়েছে, যেমন এখন মনে করেন যে ফ্যাসিস্ট সরকারের অনেক মন্ত্রী এমপিরা যাচ্ছেন, কোনো কিন্তু লয়ার দাঁড়াচ্ছেন না, এবং একইভাবে দেখা যাচ্ছে যে একজন যখন আইনজীবীকে হত্যা করা হলো কোনো আইনজীবী হয়তো দাঁড়াচ্ছে না, সেটি হতে পারে। কিন্তু আপনি আমরা বিরুদ্ধে যাব একটু বলি, সেটা হচ্ছে যে চিন্ময় কৃষ্ণের জন্য দাঁড়ানোর জন্য লোক প্রস্তুত ছিলেন, তারা এখন দাঁড়াতে চাচ্ছেন না, তার মানে এখানে একটা ভীতির ফ্যাক্টর আছে। সো আসলে কোর্টে মানুষকে মানে তার লিগ্যাল এভিনিউ তাকে নিতে দেওয়া হোক, তারপর আমরা কোর্টে জিনিসটা সেটেল করি, তাহলেই বোঝা যাবে। কিন্তু একটা বিষয় দেখেন, শান্তিপূর্ণভাবে বিরতি যাওয়ার আগে আমি প্রশ্ন না করে উত্তরটা আমার নিজের মতো করে দিই, সেটি হচ্ছে দেখেন যে আমরা যখন এই অ্যাডভোকেট যিনি মারা গেলেন তার জানাজা থেকে আরম্ভ করে সকল প্রকার ধর্মীয় যে প্রক্রিয়াগুলো ছিল, কোথাও কিন্তু কোনো দাঙ্গা হাঙ্গামা, কোথাও কোনো বিপ্লব, কোনো হিন্দু ভাইদের উপর আক্রমণ করা, ইভেন ইসকনের উপর আক্রমণ করা কোনো ঘটনা কিন্তু আপনি দেখেন। আপনার দৃষ্টি থেকে কিছু দেখেছেন আপনি? না, বরং সব থেকে আশাবাদের জায়গা সেটা হচ্ছে যে যিনি মারা গেলেন তার বাবা নিজে থেকে মানুষজনকে এই বার্তা দিয়েছেন যে এটাকে কেন্দ্র করে যাতে কোনো সাম্প্রদায়িক সংঘাতের দিকে না যায়। আমার মনে হয় এটাই বাংলাদেশ। আসলে ভারতের সাথে সম্পর্কের যে ঘাটতিটা যেটা বাংলাদেশের সাথে চলছে, আমরা খুবই আশাবাদী যে নিশ্চয়ই সকল পক্ষই তাদের একটা
আলোচনার মধ্যে দিয়ে এই সমস্যার সমাধান করবেন। কিন্তু যে প্রশ্নটি এখন এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে তাদের সাথে সম্পর্ক কার কার কীরকম। আমরা যদি নেপাল, মালদ্বীপ, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তানের দিকে তাকাই, চীনের দিকে তাকাই, সেটা কী অবস্থা। আমরা ভুটানে কিন্তু একটা সময় ভারতের যারা নাগরিক তাদেরকে কিন্তু কোনো এন্ট্রি পাস নিতে হতো না, এখন এন্ট্রি পাসও নিতে হচ্ছে এবং প্রতি রাতের জন্য 1200 টাকা করে তাদেরকে ফি দিতে হচ্ছে। আবার আমরা যদি নেপালের দিকে তাকাই, নেপালও কিন্তু রুপি কিন্তু খুব ইজিলি সেখানে হতো, এখন কিন্তু রুপির দামও কিন্তু সেখানে কমে গেছে। নেপালে কিন্তু এক ধরনের ভারত বিরোধী মনোভাব রয়েছে। আমরা মালদ্বীপের দিকে যদি তাকাই, মালদ্বীপের যিনি এখন শাসক হয়েছেন তিনি কিন্তু ভারত বিরোধী কে ভর করেই কিন্তু শাসক হয়েছেন। তাহলে এটি কেন শুধু বাংলাদেশ নয়, আমরা যদি নেপাল, ভুটান, ভারত, পাকিস্তান, চীন সবার সাথে বলি, তাহলে এই পরিস্থিতিকে আপনি কীভাবে দেখেন? থ্যাংক ইউ। এইটা ধরেন এখন একজন ছাত্র পাওয়া গেল বা একজন ব্যক্তি পাওয়া গেল যার সাথে সবারই সমস্যা হচ্ছে, এখন সে বলছে আমার কোনো সমস্যা নাই, তাই না? মানে এখন কিন্তু কিন্তু আবার দেখা যাচ্ছে সবার তার সাথেই সমস্যা হচ্ছে। এখন ভারতের অবস্থা হচ্ছে সেরকম, ভারত বলছে যে আমার সবার সাথে সুসম্পর্ক আছে, আদতে কারোর সাথে সুসম্পর্ক নাই। এবং চায়না আর পাকিস্তানের সাথে তো হিস্টোরিক্যাল ঝামেলা। বাংলাদেশ একমাত্র দেশ ছিল, নেপাল তো অফকোর্স একসময় তো বলা যায় একেবারেই ইন্ডিয়ার, নেপাল এবং ভুটান, কিন্তু তারাও এখন, মালদ্বীপও অ্যাজ ইউ সেড যে তারাও এখন ভারত বিদ্বেষী। এখন বাংলাদেশ ছিল, বাংলাদেশও এখন, আমি ভারত বিদ্বেষী শব্দটা মানে খুব একটা পছন্দের শব্দ নয়, আমি যেটা বলতে চাচ্ছি যে টানাপোড়েন তৈরি হয়েছে এবং এই টানাপোড়েনটা মানে যত তাড়াতাড়ি সম্ভব, আপনি দেখছেন যে আসছেন, আগামীকালই আসছেন আমাদের ইন্ডিয়ার ফরেন মিনিস্টার, তো ফরেন সেক্রেটারি, আই মিন ইয়েস ফরেন সেক্রেটারি। তো এখন যেটা আমরা আশা করছি যে একটা মানে সুরাহা হবে, বিশেষ করে আপনি যেটা প্রথমে শুরু করেছেন ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি, কারণ বাংলাদেশের হচ্ছে আপনার ভারতের সেকেন্ড লার্জেস্ট এশিয়ার মধ্যে ব্যবসা বাংলাদেশের সাথে ইন্ডিয়ার, সুতরাং এটা তো বিরাট বাজার আসলে, এবং ইন্ডিয়াতেও একটা বিরাট বাজার আছে বাংলাদেশের, মানে সে অর্থে ইন্ডিয়ার তুলনায় কম, কিন্তু ধরেন বাংলাদেশেরও কিছু। আমরা আজকে দেখেছি নিউজের মধ্যে যে কলকাতার ব্যবসায়ীরা প্রেস কনফারেন্স করে বাংলাদেশে ভিসা দেওয়ার জন্য তারা বলছেন হোটেলগুলি 40% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছেন, হাসপাতালগুলো সেখানে তাদের চিকিৎসা কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে, অনেক ভারতীয় ডাক্তার বাংলাদেশে এসে চিকিৎসা সেবা প্রদান করার কথা বলছেন। সুতরাং এই মুশকিলটা যে বাংলাদেশকে ফেলছে তা নয়, তারা নিজেরাও কিন্তু পড়ছে। অ্যাবসলিউটলি, কারণ আপনি দেখেন এই যে নিউ মার্কেট এলাকাটা ইন্ডিয়াতে, এখানে তো আপনি নিজেও নিশ্চয়ই আপনি দেখেছেন যে এভরি অল্টারনেট মানে লোকই হচ্ছে মানে সিজনে শপিং করতে যায় ওখানে, মানে হাজার হাজার বাংলাদেশি আপনার এভরি সিঙ্গেল ডে, এবং নিউ মার্কেটের মানে ঈদের সময়, পূজার সময় এই মানে মিলিয়নস অফ ডলার্সের ব্যবসা ট্যাবসা ইত্যাদি ইত্যাদি আছে। সুতরাং এইটা একটা মিউচুয়াল লস অফকোর্স, কিন্তু যেটা একটা মানে সমস্যা হচ্ছে যে এইগুলিকে কি করে প্রুডেন্টলি সলভ করা যায়। এখন ধরেন অলরেডি তো জল কিছু গড়িয়েছে, আপনার রাজনীতিবিদরা তো অনেক দূর মানে গড়িয়েছে বিষয়টা, তারা স্লোগান দিয়ে ইত্যাদি করে একটা বিরাট একটা এমন একটা ভাব যে বাংলাদেশে বিরাট একটা কিছু হয়ে গেছে। এবং আমি কিছু কিছু মিডিয়ায় যে রিপাবলিক টিভি ইত্যাদি ইত্যাদি, কিছু সাংবাদিক, এই ময়ূক চৌধুরীর মতো এরকম আরও কিছু কিছু যারা আমি নামই বললাম কয়েকজনের, এবং এদের যে প্রপাগান্ডা তাতে মনে হচ্ছে যে বাংলাদেশে একটা বিরাট যজ্ঞ হচ্ছে হিন্দু বিরোধী, হুইচ ইজ অ্যাবসলিউটলি বুলশিট। মানে সেটার তো কোনো প্রমাণ নাই, এবং তাদেরকে বহুবার বলা নাই, প্রমাণ তো পরে না, সেটাই মানে কোনো ঘটনা নেই, বলা যে আপনারা আসেন দেখেন, আপনি নিজেরাই দেখেন কি হচ্ছে এখানে। তারা তো কেউ আসছে না, দেখছে না, ভিসা বন্ধ করে রাখছে, বর্ডার বন্ধ করে রাখছে ইত্যাদি করছে। কালকেও আপনার বিএসএফ এর গুলি দিতে মারা গেছে আপনার, এখন হ্যাঁ বললো জিরো আপনার ইয়ে হবে বর্ডার জিরো, কিসের জিরো বর্ডার কিলিং, এগুলি হচ্ছে। তো এখন আমার কথা হলো যে এইটা দুইটা প্রতিবেশী দেশ, এবং ইন্ডিয়া তো আমাদের চারদিকে আছে, এবং এইটা তো একটা বাস্তবতা। এবং আমরা ইন্ডিয়ার তো আমরা কোনো কলোনি নয়, আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ। এখন সেই যে রিগার্ডটা, সেইটা তো ইন্ডিয়া মুখে মুখে বলে যে হ্যাঁ আমরা সবচেয়ে ভালো প্রতিবেশী, কিন্তু এটা কি কোনো কারণে মনে হয় পতিত সরকারের কারণের জন্য তারা মনে মনে কষ্ট পেয়েছে কিনা, এই ধরনের কোনো কিছু মনে হয় কি? সেটা তো একটা ওয়াইড স্প্রেড ন্যারেটিভ আছে। দেখেন তারা ওই সরকারকে কি পরিমাণ সাপোর্ট দিয়েছে, এবং একটা
অ্যাজ ইফ যে দেশের সাথে সম্পর্ক না, একটা সরকারের সাথে বা একটা ব্যক্তির সাথে সম্পর্ক ছিল একটা দেশের, এরকম একটা অবস্থা। এবং সে বলতে শেখ হাসিনাকে মিন করছি, যে এই যে মোদির সাথে একটা সম্পর্ক অ্যাজ ইফ যে বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্ক না, এটা হচ্ছে ইন্ডিয়া আওয়ামী লীগ সম্পর্ক, ইন্ডিয়া হাসিনা সম্পর্ক, এরকম তো না বিষয়টা। এটা হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক। কিন্তু সেটা তো অবস্থা দৃষ্টি মনে হচ্ছে না। মনে হচ্ছে এই যে একটা শেখ হাসিনাকে তো একিউজ করা হয়েছে বিভিন্নভাবে, যে তার তো একিউজ মানে কি রাইটলি যে তিনি তো খুনি, এবং তাকে যে আশ্রয় দিয়েছেন ওনারা এই ইন্ডিয়ান সরকার, সেইটার কোনো লেজিটিমেট পন্থায় আশ্রয় দেন নাই, দিয়ে রেখে দিয়েছেন জকে, এবং কেউ ট্র্যাক করতে পারছে না শেখ হাসিনা কি আছে কে ওখান থেকে, বরং তাকে সাপোর্ট করা হচ্ছে ইন মেনি ওয়েজ। তো এইটাও তো একটা বিরাট টেনশন। বাংলাদেশের মানুষ তো এখন যে বর্তমান বাংলাদেশ, সেই বাংলাদেশ তো শেখ হাসিনাকে চায় না। সেই বাংলাদেশে তো শেখ হাসিনার ব্যাপারে অনেক ধরনের আপনার রিজার্ভেশন আছে মানুষের। তো সেই একটা ব্যক্তিকে তারা যে আশ্রয় প্রস্তুত দিচ্ছে, স্বাভাবিক কারণেই কিন্তু বাংলাদেশের একটা সেন্টিমেন্ট ইন্ডিয়ার বিরুদ্ধে যাওয়াটা, এইটা তো নাথিং বাট ন্যাচারাল। সেইটা ইন্ডিয়া তো না বোঝার কোনো কারণ নাই। তারপরেও ধরেন এই যে এই সমস্ত ওরা করছে, এবং এই যে ভিসা নিয়ে এই সমস্ত মেঘমল্লার আপনার কাছে শুনতে খুব আগ্রহ প্রকাশ করছি। আমরা কিন্তু বাবরি মসজিদের কথা আমাদের মনে আছে। আমরা এখন আজমির শরীফ নিয়ে বলা হচ্ছে, সেখানে তার নিচে নাকি শিব মন্দির ছিল, এবং 20 তারিখে সেটার একটা শুনানির কথাও আমরা শুনতে পাচ্ছি। আমি যে বিষয়টা আপনার কাছে জানবার চেষ্টা করছি, আবুল বারাকাত আমাদের শিক্ষক, আপনাদেরও হয়তো শিক্ষক হবে, তিনি কিন্তু তার একটা গবেষণায় বলেছেন যে বাংলাদেশে সবচেয়ে বেশি যে হিন্দু কমিউনিটি তারা ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী সরকারের সময়। এখন এই যে প্রোপাগান্ডাটায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যখন এই যে 1,500 মানুষের প্রাণ গেল, শত শত প্রায় 20,000-এর মতো মানুষ তাদের চোখ কান নাক তারা হাত পা হারিয়ে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, এই অবস্থার প্রেক্ষাপটে আবার যদি এই ধরনের একটা জিনিস তৈরি করে, যেটা আপনি বলছেন যে ভারত তার নির্বাচনকে সামনে রেখে এটি করছে, যে আজমির শরীফে শিব মন্দির ছিল বলে যে এখন নতুন একটা বিষয় তাদের আদালতে শুরু হচ্ছে, আপনি কিভাবে দেখছেন? আমার কাছে মনে হয় যে আসলে বাবরি মসজিদ তারা করতে পেরেছে বা বাবরি মসজিদ তারা করেছে, ঠিক আছে, কিন্তু ভারতেও আসলে আজমির শরীফ ভাঙা মানে নট আ ম্যাটার অফ জোক। মানে আজমির শরীফ ভাঙতে নিলে আজমির শরীফের যে পরিমাণ হিন্দু মুরিদ রাস্তায় নামবে, সেটা আমার কাছে মনে হয় না যে সেটা ট্যাকল করার ক্যাপাসিটি বিজেপির পলিটিক্যালি আছে। এটা বড় হিতে বিপরীত হতে পারে। তারা নানান সময় নানান আওয়াজ দিতে থাকে, সব আওয়াজগুলো, অনেক আওয়াজ আছে যেগুলো হচ্ছে আসলে মানে ওটা এমনি দিচ্ছে, মানে ওটা এনগেজ না করলেই ভালো, কাজে ওটা দেখি। কিন্তু এইটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস বাংলাদেশে, মানে আমি মজা করে এটা নিয়ে বলেছিলাম যে আসলে এটা একটা ভালো মৈত্রী হতে পারে, যে বাংলাদেশেও একদল লোক আছে যারা হচ্ছে এই মানে সহি গলত মানে প্রপার ইসলাম না ইত্যাদি ইত্যাদি বলে মাজার ভাঙতে যান। তো এখানে হিন্দুত্ববাদীরা মাজার ভাঙতে চান। তো আসলে মাজার ভাঙা একমাত্র প্রশ্ন, যে প্রশ্নে এই উগ্রপন্থীদের আসলে মিল হইতে পারে। কারণ হচ্ছে এখানকার যে বাংলাদেশে তো বটেই, বৃহত্তর উপমহাদেশে যে একটা মিথস্ক্রিয়ার একটা চর্চা ছিল, সেই চর্চাগুলো রিপ্রেজেন্ট করে মাজারগুলো। কাজে সেটা বাংলাদেশে যে মাজারগুলো হোক, ভারতের যে মাজারগুলো হোক, এগুলো আমাদের যে একটা সম্মিলিত ট্রেডিশন, সেই ট্রেডিশনের একটা বড় অংশ। কাজেই আজমির শরীফ ভাঙার যে মেরুকরণ, আমার মনে হয় না যে সেটা শেষমেশ সেটা কাজে লাগবে। আমার মনে হয় বরং এটা নিয়ে একটু চিন্তা করা দরকার যে আমাদের দেশে, সেখানে তো কোনো হিন্দুত্ববাদী শক্তি নেই, তাহলে আমাদের দেশের মাজারগুলো ভাঙতেছে কারা? কিন্তু আপনি কি কখনো দেখেছেন যে আজমির শরীফ মাজার শরীফ ভাঙা নিয়ে কিন্তু আমরা দেখেছি রাষ্ট্রের পক্ষ থেকেই সেখানে প্রতিবাদ করা হয়েছে, সেটা প্রতিহত করা হয়েছে। বাংলাদেশে কি এমন কোনো নজির আছে যেটা একটা হিন্দু মন্দির ভেঙে সেখানে মসজিদ করা হয়েছে? না, তার কারণ হচ্ছে বাংলাদেশে তো এইটা কোনো মানে বাংলাদেশের রাজনীতিতে এটা তো কোনো বড় ঘটনাই ছিল না। মানে বাংলাদেশের রাজনীতিতে হিন্দুরা হচ্ছে প্রধান শত্রু, বা হিন্দুরা একটা শত্রু ফিগার। এটা তো মানে এটা হলে আসলে বাংলাদেশে তো তাহলে মানে ওই রকম কোনো ডানপন্থী যারা পার্টিকুলারলি ইসলামিস্ট রাজনীতি করেন, এরকম কোনো একটা শক্তি ক্ষমতায় আসতো। আমরা তো কখনোই বাংলাদেশে মানে বাংলাদেশের প্রধান দুইটা মেইন স্ট্রিম বা তিনটা মেইন স্ট্রিম পার্টি যদি বলি, যে জাতীয় পার্টি সহ, সর্বোচ্চ যেই ইসলামিস্ট পার্টি সব থেকে বেশি ভোট পায় জামাত ইসলাম, তারও 10-12-15% ম্যাক্সিমাম গেলে, মানে এর বেশি নজির নাই। তাহলে বাংলাদেশে তো তাহলে ওই রাজনীতি ছিল না। বাংলাদেশের রাজনীতি তো হিন্দু ফোবিয়ার উপর বেস করে ছিল না। কিন্তু এই ভারতের রাজনীতি এবং আরএসএস এর রাজনীতি শুধুমাত্র ইসলাম না, তাদের যেই একটা মানে বিশ্ববীক্ষণ, যে হিন্দুস্তান,
সেখানে এক ভাষা থাকবে, এক জাতি থাকবে, সেইটা তারা ইম্পোজ করার চেষ্টা করতেছে গোটা ভারতে। এবং সেই ইম্পোজিশনের চেষ্টা তাদের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো, সেই প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপর বিরূপ প্রভাব ফেলতেছে। আমার কাছে মনে হয় যে ভারত বিরোধিতার যে একটা নতুন জোয়ার আপনি নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাংলাদেশ জুড়ে দেখছেন, সেটা হচ্ছে এই যে রাষ্ট্রটার আরএসএস করণ, তার একটা বাহ্যিক প্রভাব ভারতের প্রতিবেশীগুলোর উপর পড়ছে। জি, আমরা যদি একটু আজমির শরীফ নিয়ে 30 সেকেন্ড আপনাদের শুনি, এটি নতুন একটা আলোচনায় আসছে। না, এইটা অ্যাজ হি সেড, যে এইটা একটা মানে জাস্ট একটা ওই যে কি বলা যায়, বুলি, একটা ফাঁকা আওয়াজ করছে। সব মানে যত গর্জে তত বসে না, আপনি জানেন যে এগুলি শুধু করছি টরছি। কিন্তু আমি জাস্ট একটা শেষ কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ধরেন এই যে আমাদের এই যে উপমহাদেশের যে আপনি যদি ইতিহাসটা দেখেন, এইখানে অমর্ত্য সেন খুব সুন্দর করে এইটা তার আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া বইটাতে বলেছেন যে যখন ইউরোপে ব্রুনোকে পুড়িয়ে মারছিল, তখন এখানে আমাদের আকবর তখন এই যে দিন এলাহি সব ধর্মকে মিলে একটা সুন্দর সব ভালো ভালো নিয়ে একটা কম্প্রিহেন্সিভ ধর্ম করতে চেয়েছিলেন। সো আমাদের যে এই যে এখানে সম্প্রীতি বা আমাদের যে পরম ধর্মের অনেকটা সব ধর্মের প্রতি যে আমাদের রেসপেক্ট, সেটা অনেক পুরনো। সুতরাং আমাদেরকে এই যে এখন নতুন করে একটা ব্র্যান্ড করে একটা ফান্ডামেন্টালিস্ট তৈরি করা, এইটা একটা র্যাটোরিজম ছাড়া আর কিছু না। আপনি যদি ইতিহাস দেখেন, ইতিহাস কিন্তু এই কথা বলে না যে আমরা একটা ফান্ডামেন্টাল, ইতিহাস সবসময়ই বলে যে আমরা একটা মৈত্রীর বন্ধনেই ছিলাম। সুতরাং সেইটাই প্রিভেল করবে, সেটাই আশা করি। জি, আমি ধন্যবাদ জানাচ্ছি প্রফেসর এ কে মাজহারুল ইসলাম এবং মেঘমল্লার বসে আপনাদের দুজনকেই আপনাদের চমৎকার বিশ্লেষণের জন্য। প্রিয় দর্শক, বাংলাদেশ এবং বাংলাদেশি যারা, প্রত্যেকে কিন্তু আমরা একটা সম্প্রীতির বাংলাদেশে বসবাস করছি। এবং আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশটা মুসলিম, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান প্রত্যেকেরই, এবং আমরা প্রত্যেকে কিন্তু এক কাতারে এক তালে এক লয়ে আমরা এই দেশটাকে ভালোবাসি। এই দেশটা আমার, এই দেশটা আপনার। সেই জায়গা থেকে আমরা বলবো এই বাংলাদেশের পতাকাকে সমুন্নত রাখতে হলে আমরা ধর্মীয় সম্প্রীতি যেভাবে পূর্বে বজায় রেখেছি, এখন বজায় রাখছি, ভবিষ্যতে আমরা সেভাবে বজায় রাখবো। এবং আমরা কাঁধে কাঁধ রেখে বাংলাদেশকে উচ্চ শিখরে নিয়ে যাওয়ার জন্য, মর্যাদা নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখবো। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমাদের সাথে ইস্পানী মির্জাপুর শিবরাত্রি দেখলেন, আপনাদের সবাইকে আমাদের আগামীকালকের অর্থনীতি বিষয়ক যে আলোচনা, সেই আলোচনা দেখবার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।